নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। লাইভ মানেই আপনারা জানেন যে শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা আলোচনা করেন এবং সেই আলোচনার মাধ্যমে একটা কনসালটেশনের মাধ্যমে অবশ্যই একটা সলিউশন পাওয়া যায়, পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় এবং প্রপার অ্যাডভাইসের মাধ্যমে। তার কারণ আমরা তো বিভিন্ন রোগ নিয়ে আমরা আলোচনা করি, তার কারণ এই অনুষ্ঠানটি হলো আপনাদের কাছে ভীষণ গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তখন বিভিন্ন টপিক থাকে আমাদের রোগ সম্পর্কিত, যেই টপিকগুলো ভীষণ প্রাসঙ্গিক। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন। আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর? আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপি তে এসে যে ট্রিটমেন্ট করলেন, তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপি তে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুন, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো লাগবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি কোত্থেকে এসছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল। আচ্ছা, আর থাইরয়েডের সমস্যা ছিল। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা, নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, সমস্যার সমাধান হয়? কিচ্ছু হয়নি। ওই 2-4 দিন বন্ধ ছিল, তারপরে আবার হয়েছে। মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না।
আচ্ছা, তারপর আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছেন। হ্যাঁ, আমি 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 দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম, আচ্ছা। শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিক এনবিপিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন, আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। আমি আচ্ছা, ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। তারও শারীরিক অনেক রকম আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়ার যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন, যে এরকমই রোগ হোক না। মাথা, পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার বাইরের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানান রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা। আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি এখানে দেখার পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো, হ্যাঁ, আর ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল? আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি, এটাই প্রথমবার। আচ্ছা, আগে মলম লাগাতাম, মলম লাগলে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে।
আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ, চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। ম্যাডাম, আপনার নাম কি? অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, তার কারণ লাইভ মানে আপনাদের সঙ্গে ডাক্তারবাবুদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং আপনাদের সঙ্গে একটা সুমধুর কানেকশান হয়, যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের রোগ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা রাখতে পারেন এবং একটা সুন্দর আলোচনার মাধ্যমে একটা প্রপার একটা অ্যাডভাইস অবশ্যই ম্যাডাম বা স্যাররা দেন এবং সেইভাবেই কিন্তু আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং তার সঙ্গে তো প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টটা তো অবশ্যই থাকে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের পথ চলা এবং ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। বিভিন্ন রোগ, যে ক্রনিক রোগ থেকে শুরু করে, অর্থাৎ যেগুলো দুরারোগ্য রোগ বা যেগুলো দীর্ঘদিন ধরে রোগগুলো আমরা অনেক সময় পুষে ফেলি বা আমাদের শরীরে বাসা বাঁধে, সেই রোগ থেকে কিভাবে আপনি ভালো থাকবেন। এছাড়া তো অবশ্যই আপনাদের ছোট থেকে বড় রোগ, বিভিন্ন রোগ, পেটের সমস্যা থেকে শুরু করে জ্বর, এবং এই জ্বর থেকেও যে কী কী সিমটম চলে আসে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে আপনাদের কাছে আমরা অনেকটাই সচেতন করে দেওয়া হয় সেইভাবেই। এবং তার সঙ্গে তো আরও বিভিন্ন যে ক্রিটিক্যাল রোগগুলো নিয়ে আমাদের আলোচনা চলে। আমাদের আজকের একটি বিষয় রেখেছি যেটা কিন্তু খুব মানে কি বলবো, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মহিলাদের ক্ষেত্রে যেই রোগটি খুবভাবে প্রকোপ বা দেখা দেয়, সেই রোগটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা হলো ব্রেস্ট ক্যান্সার। আমরা এই ক্যান্সার রোগটি একটু যখন আমরা শুনি যে ক্যান্সার, তখনই আমাদের যেন একটা ভয়, আতঙ্ক, মানে একটা যেন খুব একটা কি বলবো, খুব মানে চিন্তার ভাঁজ পড়ে যায় যে কি হবে, কি হলে আমরা আগে থেকে কিভাবে আমরা জানবো, তার পূর্বাভাসটাই বা কী, বা লক্ষণগুলো কি, এগুলো আমাদের মধ্যে একটা অবশ্যই জিজ্ঞাসা চলে আসে। কিন্তু সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা চলবে। তার কারণ আমাদের সেই রকমই সচেতনমূলক অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই এবং আমাদের রোগ সংক্রান্ত, স্বাস্থ্য সম্পর্কিত এবং মানসিকভাবেও যদি কেউ হয়তো বিধ্বস্ত রয়েছেন বা মানসিকভাবেও যদি কোনো সমস্যা তৈরি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের সমস্যাটা জানাতে পারেন। নিশ্চয়ই সেইভাবে আপনাদের একটা প্রপার অ্যাডভাইস এবং প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু একটি সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পাচ্ছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অর্থাৎ আয়ুর্বেদীয় চিকিৎসার মাধ্যমে তারা কিন্তু একটা সুস্থতার জায়গা তৈরি করে দেন এবং শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই চেম্বার। কলকাতা তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং বিদেশের বুকেও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে তারা পৌঁছে দিয়েছেন। মানুষ ভালো আছেন, ভালো সুস্থ সবল সতেজ জীবন লিড করছেন। অবশ্য সেই ক্লিপিংসগুলো আপনারা দেখলেন, আমরা সেইভাবেও আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি প্রত্যেকটি ক্লিপিংসের মাধ্যমে, যে বিভিন্ন রোগের যে কি সুন্দর একটা ট্রিটমেন্ট হয় এবং তার সঙ্গে তো একেবারে স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্ট কিন্তু আপনার এনবিপিতে পাচ্ছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে CMO N ভট্টাচার্য। তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানের পথ চলা। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আজকে কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো, আলোচনার মাধ্যমে অনেকটা মানুষকে সচেতন করব। তখন যেই রোগটি নিয়ে আমরা আলোচনা করব, ক্যান্সার, এই রোগটি শুনলেই না মানুষ যেন কেমন একটা আতঙ্কিত, ভয়, ত্রাস, একটা ভীষণ একটা ভীতির জায়গা তৈরি হয়। কিন্তু আমরা সেই জায়গাটাকে তৈরি করব না। তার আগে থেকে আমরা কীভাবে প্রিকশন নেব, আগে থেকে কিভাবে রোগটিকে প্রতিরোধ করব, প্রিভেন্ট করব, তার পূর্বাভাসটা কি, তার লক্ষণগুলো কি, আমরা একটু জেনে নেব। এটা একদম ঠিক কথা যে যে কোনো ক্যান্সার আপনার হোক, সেটা আপনার স্কিনে হোক বা ইন্টারনাল কোনো অর্গানের মধ্যে হোক, অনেকে না ক্যান্সার নামটা শুনলেই না সেই ভয়েই হয়তো অর্ধেকের থেকে বেশি অসুস্থ হয়ে যায়।
কারণ ক্যান্সার থেকে হয়তো কোনো রোগী কোনোদিনও মারা যাবে না যদি একদম ইনিশিয়ালি যদি তার ডিটেকশন করা যায় আর ট্রিটমেন্ট যদি ইনিশিয়ালি শুরু করা যায়। আজকে যেটা আমরা টপিক রেখেছি ব্রেস্ট ক্যান্সার, স্কিন ক্যান্সারের পরে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে এখন দেখা দিচ্ছে। ইনফ্যাক্ট যে কোনো ক্যান্সারেরই কিন্তু এখন প্রচুর পরিমাণে আমরা কেসেস পাচ্ছি। আর ব্রেস্ট ক্যান্সার বেসিক্যালি এটা ফিমেলদের ওরিয়েন্টেড সমস্যা রয়েছে। কিন্তু সারপ্রাইজিংলি আমি আরেকটা কথাও বলতে চাই যে যখন আমাদের জন্ম হয় তখন আমাদের শরীরের প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা আমাদের মাসল, প্রত্যেকটা আমাদের কিন্তু সেল একই রকম কিন্তু থাকে। এই যে আমাদের ব্রেস্ট সেল যেগুলো রয়েছে সেটা কিন্তু মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু সেটা রয়েছে। মেলদের ক্ষেত্রে কিন্তু সেটা ডেভেলপমেন্ট হয় না, ফিমেলদের ক্ষেত্রে সেটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো তার জন্য ম্যাক্সিমাম কেসেস ব্রেস্ট ক্যান্সারের ফিমেলদের মধ্যেই দেখা যায়। খুব রেয়ার একটা দুটো কেস, 1000 জনের মধ্যে একটা দুটো কেস হয়তো মেলদের মধ্যে দেখা যায়, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু ফিমেলদের মধ্যেই বেশি আমরা দেখে থাকি। একদম, আমরা এই বিষয় নিয়ে আলোচনা অবশ্যই আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আলোচনার মাধ্যমে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন। আমি অশোক রায় বলছি। একটু জোরে বলতে হবে। আমি অশোক রায় বলছি। অশোক রায়, বলুন অশোক বাবু, কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে আমার রোদে বেরোয় না, প্রচন্ড পরিমাণে মাথা ঘোরায় আর চোখে মুখে অন্ধকার দেখি। আপনার বয়স কত? বয়স 32। আচ্ছা, 32। আপনার বাইরে বেরোলে মাথা ঘোরায় বললেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মানে অফিসিয়ালি কাজ, আমি বাইরে কম রেয়ার, যখনই বেরাই আধা ঘন্টা বা 1 ঘন্টা যেন আমার রোদের থেকে যখন ঘরে আসি প্রচন্ড মাথা ঘোরায় আর চোখে অন্ধকার দেখি। আচ্ছা, আপনার প্রেশারটা কি কখনো চেক করিয়েছেন? প্রেশার আপনার কিরকম কি থাকে? না ম্যাডাম, সেভাবে এখন চেক করাইনি। বেশ আগে না আপনি একটু আপনার প্রেশারটা একটু চেক মানে দিন 15-20 দিন হচ্ছে। আচ্ছা, একটু প্রেশারটা আপনার চেক করুন। বেশি না, আমি বলবো পরপর 3 দিন একটা নির্দিষ্ট সময়ে আপনি আপনার প্রেশারটাকে একটু চেক করুন। আর একটু আপনার হিমোগ্লোবিনটা অবশ্যই আপনি চেক করবেন, কারণ আপনার যদি প্রেশার বেড়ে গিয়ে থাকে, যদি হাই থাকে বা হিমোগ্লোবিনের মাত্রা যদি আপনার শরীরের মধ্যে কম থাকে, তাহলে আপনার এরকম সমস্যা হতে পারে, যেটা আমরা ব্ল্যাকআউট বলে থাকি। যে আপনার ধরুন বাইরে আপনি বেরোচ্ছেন দিনের বেলা, কাজকর্ম করে আপনি ঘরে ফিরলেন, আসার পর আপনার হয়তো চোখের সামনে একদম অন্ধকার মনে হবে বা এক্স্যাক্টলি, এটা কি ব্ল্যাকআউট বলা হয়। আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি শরীরের মধ্যে থাকে তাহলে আপনার এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। একটু আগে আপনার হিমোগ্লোবিনটা টেস্ট করান আর একটু আপনার প্রেশারটা আপনি চেক করুন। আগে সেটা দেখে নিন যে আপনার প্রেশারটা বেড়ে রয়েছে কিনা বা হিমোগ্লোবিনটা কম রয়েছে কিনা। আর একটু আপনাকে বলবো, আপনি যখন বাইরে বেরোচ্ছেন তখন চেষ্টা করুন যাতে আপনার খুব বেশি যাতে আপনার রোদের মধ্যে না থাকতে হয়। যদি আপনাকে রোদে থেকে কাজ করতে হয় আপনি তার জন্য প্রোটেকশন ইউজ করুন, আপনি ছাতা ব্যবহার করুন বা আপনি সানস্ক্রিন বা আপনার ফুল স্লিভ জামা কাপড় এরকম আপনি একটু প্রোটেকশন আপনাকে কিন্তু ইউজ করতে হবে। আর জল আপনি পর্যাপ্ত পরিমাণ খাবেন। বাইরে যদি আপনাকে সারাক্ষণ থাকতে হয়, বাইরে কাজ করতে হয়, ডিহাইড্রেশন যাতে আপনার মধ্যে একদমই না হয়, জল আপনাকে একটু পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। জলের পরিমাণটা একটু কম হয়ে যায় খাওয়াটা, সেটাকে আপনার ঠিক করতে হবে। অ্যাটলিস্ট 3 থেকে 3.5 লিটারের মতো জল খেতে হবে। আর বাইরে থাকলে তো অবশ্যই আপনাকে একটু বেশি করে জল খেতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। আরও অবশ্যই তার জন্য কিন্তু একটু কনসাল্ট করার জন্য অবশ্যই ডক্টরদের পরামর্শের মাধ্যমে তাদের আরও সামনে এসে ফিজিক্যালি এসে আরও এই সব বিষয়ে একটু আরও ডিসকাশন করলে আরও ভালো হয়। অবশ্য তার জন্য কিন্তু 2টি ফোন নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবু আমি একবার বলে দিচ্ছি। 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। অবশ্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা বিশদভাবে একটু জেনে নিন কীভাবে কী করতে হবে, কোথায় চেম্বার কাছে রয়েছে বা দূরে রয়েছে, বিশদভাবে জানুন। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন সেটারও কিন্তু চিকিৎসালয়ের অবশ্যই আপনাদের প্রেসক্রিপশন এবং যেগুলো রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলোকে ক্যারি করবেন, নিয়ে আসবেন। ম্যাডাম, আজকে যে আলোচনা আমাদের চলছে যেটা হলো ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তন ক্যান্সার, মহিলাদের ক্ষেত্রে এই ক্যান্সার বা এই স্তন ক্যান্সারটা আমরা দেখতে পাই এবং বহু মানুষ এতে কিন্তু অনেকটাই মানে কি বলবো খারাপ, মানে একটা মৃত্যুবরণও করে এবং সেটা আমরা আগে থেকে সচেতন হই না বলে মনে হয় এই সমস্যাটা আসে। আমরা সেটাই আজকে জানবো যে এই যে স্তন ক্যান্সারের যে লক্ষণ বা তার কি কি সিমটমগুলো আসে আমরা বুঝতে পারবো, আগে থেকে কিভাবে আমরা বুঝবো যে এই রোগটি আমার শরীরে বাসা বাঁধছে।
সিমটমসের মধ্যে প্রথমত আপনার ব্রেস্টের মধ্যে যদি আপনার মনে হয় যে শক্ত কোনো চাকা মতো আপনার ফিল হচ্ছে বা কোথাও ব্যথা হচ্ছে বা একটু আপনার ভারী মনে হচ্ছে, এরকম যদি আপনার মনে হয় বা যদি আপনি দেখছেন যে আপনার যে ব্রেস্টের স্কিন কালারটা নর্মাল কালার থেকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার, তো তাহলে কিন্তু আপনার সেখানে কিন্তু সেটা আপনার ব্রেস্ট ক্যান্সারের একটা সিমটমস হতে পারে। ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো টাইপস রয়েছে, যেটা আপনার হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ডাক্টাল ব্রেস্ট ক্যান্সার হতে পারে, লাম্প ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আর আপনার এই যে শক্ত যে মাংসপিণ্ডর মতো সেটা যদি আপনি দেখছেন যে আপনার ব্রেস্টেও রয়েছে, পাশাপাশি সেটা আপনার হাতের নিচের দিকেও আপনার ছড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার ডাক্টাল ক্যান্সারও কিন্তু হতে পারে, যেটা আমাদের মিল্ক ডাক্ট যেটা রয়েছে তার মধ্যেও কিন্তু ক্যান্সার হতে পারে। তো আপনার সেটা লক্ষ্য রাখতে হবে যে কোথাও আপনার ব্রেস্টের কোথাও কোনো শক্ত মতো কোনো মাংসপিণ্ড আপনার হাতে ফিল হচ্ছে কিনা, সেটা মুভেবল কিনা নাকি একটা জায়গায় রয়েছে, স্কিনের কালারটা চেঞ্জ হচ্ছে কিনা, বা ওই জায়গাটায় ব্যথা হওয়া বা একটু জ্বালা হওয়া এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো কিন্তু একটু রেগুলার নিজেকে চেক আপ করেই কিন্তু দেখতে হবে। একদম। আমরা আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি আশিস মজুমদার কথা বলছি। বলুন, একটু জোরে বলতে হবে, বলুন। হ্যাঁ আমি আশিস মজুমদার কথা বলছি। বলুন আশিস বাবু, বলুন কি সমস্যাটা বলুন। আমার ওয়াইফের একটু সমস্যা আছে, মানে ওয়াইফের সমস্যা, যখন উনি ইউরিন যান, মানে বাথরুমে যান, তখন খুব জ্বালা এলা করে কিন্তু। আচ্ছা শুনুন, বাস এইটুকুই সমস্যা, আর কোনো সমস্যা নেই তো? না না, এখন ওই আর কোনো। আচ্ছা, তো তার জন্য কোনো ইউরিনের টেস্ট করা হয়েছে ওনার? এটা বিগত এক সপ্তাহ ধরে হচ্ছে। আচ্ছা, আর তার সাথে ওনার কোনো জ্বর আসা বা গা হাত পা কাঁপা এরকম কোনো সমস্যা কিছু হচ্ছে? হালকা হালকা জ্বর হচ্ছে, রাত্রেবেলা বলে আমাদের সকালে উঠি, সেজন্য হালকা হালকা যেন মনে হচ্ছে গাটা গরম। বেশ, দেখুন আপনি যেরকম ওনার সিমটমসগুলো বললেন, এটা কিন্তু ওনার একটা ইউটিআই এর সমস্যা হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা ওনার হতে পারে, যার জন্য ওনার ধরুন ইউরিন করার সময় জ্বালা যন্ত্রণা হওয়া বা জ্বর হওয়া বা গা হাত পায়ে একটু ওনার মানে কাঁপুনি মতো হওয়া, এগুলো ওনার হচ্ছে। তো এটা আপনার এক সপ্তাহ ধরে হচ্ছে, এটা কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু আরও বেশি বাড়তে পারে, বা যদি আপনি ঠিকভাবে চিকিৎসা না করান তাহলে কিন্তু বারে বারে ওনার মধ্যে কিন্তু ইউটিআই এর সমস্যা আসতে পারে। এবার এই ইউটিআই সমস্যা থেকে উনি কি করে ওনার মুক্তি পাবেন? প্রথমত ওনাকে বলবেন যে জল বেশি করে খাওয়ার জন্য, যখন উনি ইউরিন করছে তখন একটু প্রপারলি হাইজিন মেনটেন করতে হবে, একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাবলিক টয়লেট ইউজ করা ওনার একদমই চলবে না, কারণ এটা কিন্তু ট্রান্সমিটেড হতে পারে, একজন থেকে আরেকজনের মধ্যে হতে পারে। তো উনি যখন ইউরিন যেখানে করবে, করার পর একটু বেশি করে বলবেন ওই জায়গায় জল, ডেটল, ফিনাইল এগুলো একটু দিয়ে দিতে। আর একটুখানি কিন্তু আমি বলবো যে যদি এক সপ্তাহ অলরেডি এটা ওনার পারসিস্ট করছে, আরও যদি 2 দিন 3 দিন এরকম ওনার থেকেই যায় তাহলে কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, নয়তো এটা কিন্তু আস্তে আস্তে গিয়ে ওনার ইউরিনারি ব্লাডার, কিডনি দুটোকেই কিন্তু নষ্ট করে দেবে। তো একটু আপনি যেরকম কনসাস হয়ে আজকে ফোনটা করলেন, আরেকটু কনসাস হয়ে আমি আপনাকে বলবো একটু আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন যদি আপনি আমাদের কাছে চিকিৎসা করতে চান। আর যে চেম্বার আমাদের আপনার বাড়ির কাছাকাছি রয়েছে আপনি সেখানে এসে দেখা করতে পারেন। ওখানে কি সব রকমের চেক আপ হবে? হ্যাঁ, ট্রিটমেন্ট আমরা সব ধরনেরই করব। আপনার যদি সম্ভব হয় শুধু আপনার ইউরিনের রিপোর্টটা ওনার রুটিন এক্সামিনেশন ইউরিনে সেটা একটু করে নিয়ে আসতে পারলে খুব ভালো হবে। আচ্ছা, মানে স্ক্যান সেন্টার থেকে, তাই তো? কি বলছেন? স্ক্যান সেন্টার থেকে করে নিয়ে আসবো? যে কোনো জায়গা থেকে করুন, আপনার বাড়ির কাছাকাছি যে কোনো ভালো ল্যাবরেটরি থেকে আপনি রিপোর্টটা করান, রিপোর্টটা করে আপনি আমাদের চেম্বারে দেখা করবেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এইগুলো জেনে নেওয়ার জন্য অবশ্যই 2টি ফোন নাম্বার রয়েছে, আপনার হেল্পিং নাম্বারটাকে ব্যবহার করুন এবং ডিটেলসটা জেনে নিন। আমি অবশ্যই বলে দেবো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনাদের যে এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পাচ্ছেন আমি সে বিষয়ে একটু জানিয়ে দিচ্ছি। ডিব্রুগড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, 27 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন, এবং 28 তারিখ অবশ্যই 28 তারিখ আপনারা পাচ্ছেন হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং 29 তারিখে মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, যিনি কিন্তু আমাদের আজকে গেস্ট ডক্টর। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং হলদিয়াতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন,
এছাড়া কিন্তু আপনারা দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আরামবাগে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন এবং বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু আপনারা বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। শ্যামপুরে কিন্তু আপনারা 9/2/25 পেয়ে যাচ্ছেন, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে পেয়ে যাচ্ছেন শ্যামপুরে। এবং আপনারা কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, সেটা কিন্তু আপনারা পাচ্ছেন 16 তারিখে পাচ্ছেন, 16ই ফেব্রুয়ারি। এবং দিল্লিতে কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, সেটা কিন্তু 22 তারিখ, 22/2/25 পেয়ে যাচ্ছেন, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। গৌহাটিতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, সেটা কিন্তু 23 তারিখ পেয়ে যাচ্ছেন, 23/2/25। এবং 1/3/25 এটা কিন্তু মার্চ মাসে আপনারা পাচ্ছেন, পুরুলিয়াতে পাচ্ছেন, ওপেনিং হচ্ছে সেটা, ডক্টর বি শর্মা সেদিন প্রথম দিন উপস্থিত থাকছেন। এবং আপনারা পাচ্ছেন 2/3/25, অর্থাৎ 1 তারিখ পাচ্ছেন, 2 তারিখ পাচ্ছেন, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এবং আপনারা তো জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স ডক্টরদের আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এছাড়া আপনারা পাচ্ছেন শোভাবাজারটা শিফট করেছে, সেটা কিন্তু হাতিবাগানেও আপনারা বন্ধুরা পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন। এছাড়া আপনারা জানেন খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পাচ্ছেন, বেলুড়ে পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে সেদিন পেয়ে যাচ্ছেন। এবং হেল্পলাইন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু ডিটেলসটা জানতে পাচ্ছেন যে কোথায় কখন ডাক্তারবাবুরা আসছেন এবং কোন চেম্বারে আপনার বাড়ির কতটা কাছে বা দূরে, সেটা একটু বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদেরকে হেল্প করবে। আর যদি আপনারা কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, সেটা কিন্তু প্লিজ সেগুলো ক্যারি করবেন, নিয়ে আসবেন, রিপোর্টগুলোকে নিয়ে আসলে কি হয়, আরও সুন্দরভাবে সেগুলো তারা অবজার্ভ করবেন এবং সেটাকে সুন্দরভাবে ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে একটা সুন্দর রেজাল্ট তুলে ধরবেন শরীর সংক্রান্ত বিষয়। অবশ্যই একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো, কে আছেন সঙ্গে বলুন। নমস্কার, বলুন বলুন বলুন। আচ্ছা, বলুন কি সমস্যাটা বলুন। আমার সমস্যা দাঁতের যন্ত্রণা করছে। কি হয়েছে আরেকবার বলুন। দাঁতের যন্ত্রণা, দাঁতে যন্ত্রণা হচ্ছে আপনার, আচ্ছা। আর এছাড়া অন্য কোনো সমস্যা? না, আর অন্য কোনো সমস্যা নেই, দাঁতের যন্ত্রণা হচ্ছে, পাগুলা ফুলে যাচ্ছে। আর আপনার দাঁতে যে যন্ত্রণা হচ্ছে, মাড়ি থেকে কোনো রক্ত বেরোচ্ছে বা মাড়িটা ফুলে আছে এরকম মনে হয়? মাড়ি ফুলে আছে কিন্তু রক্ত বেরোচ্ছে। আচ্ছা, দেখুন আপনার দাঁতের ব্যথার সমস্যাটা আলাদা, পা ফোলার সমস্যাটা অবশ্যই আলাদা। তো আপনার দাঁতে ব্যথার জন্য আপনি যেটা এখন করতে পারেন, সেটা একটু আপনি গরম জল করে তার মধ্যে একটু নুন দিন, নর্মাল যে লবণটা আমরা ব্যবহার করি রান্নার জন্য, সেই নুনটা একটু দেবেন, দিয়ে আপনি সারাদিনে 2-3 বার একটু কুলকুচি করুন ভালো করে। তাহলে আপনার যে দাঁতের মধ্যে যে ব্যথা হচ্ছে, সেটা সেন্সেশনটা একটু কম থাকবে, বা মাড়িটা যেটা আপনার ফুলে আছে সেটাও আপনার একটু কিন্তু কম থাকবে। তো একটু গরম জল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আপনি কুলকুচি করুন। আর একদম কচি পেয়ারা পাতা যদি পাওয়া যায়, সেটা আপনি একটু চিবিয়ে খাবেন, সেটা আপনার দাঁতের জন্য, মাড়ির জন্য, উভয়ের জন্যই ভালো হবে। একটু কচি পেয়ারা পাতা ভালো করে চিবিয়ে খাবেন, যাতে তার রসটা আপনার সারা মুখের মধ্যে আপনার লাগে। আর পা ফোলার জন্য আপনাকে বলবো যে আপনি রাতে শোয়ার সময় চেষ্টা করুন পাটাকে একটু উঁচুতে রেখে শোয়ার জন্য। মাথার নিচে যদি একটা বালিশ থাকে, পায়ের নিচে আপনি 2 বা 3টে বালিশ দিন, তাহলে আপনার পাটা একটু উঁচুতে থাকবে, মাথা থেকে একটু উঁচুতে থাকবে, তাহলে আপনার পা ফোলার সমস্যাটাও কিন্তু একটু কম হবে। এই জিনিসগুলো আপনি একটু এখন প্রত্যেকদিন একটু করে দেখুন, তারপর যদি না কমে তাহলে আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে, ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তনে ক্যান্সার।
মহিলাদের ক্ষেত্রে। এবার অনেক সময় ম্যাডাম দেখা যায় যে আমি তো লক্ষণগুলো আমরা অনেকটাই শুনলাম, অ্যাওয়ার হলাম যে এই লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে আমার শরীরে আস্তে আস্তে বাসা বাঁধছে ক্যান্সারের। এবং আমরা অনেক সময় দেখা যায় যে গর্ভবতী যারা প্রেগনেন্ট মহিলা তাদের ক্ষেত্রে কি বলবো, তাদের ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু পরিবর্তন আসে, হ্যাঁ, বিশেষ করে স্তনে অনেকগুলো পরিবর্তন আসে। সেটা কি অনেক সময় কি এটা ভয়ে, আমরা কি সেই হিসাবে কি কোনো ভয়ের কারণ হতে পারে যে না ক্যান্সারের একটা জায়গা তৈরি হচ্ছে, নাকি একটা সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে যেটা শিশুর ক্ষেত্রে আমরা নবজাত শিশু সেই জিনিসটি পাবে, যেটা মানে ব্রেস্টের যে মিল্ক যেটাকে বলে সেটা আমরা একটু জেনে নেব। প্রেগনেন্সির সময় যেটা আপনার ব্রেস্টের মধ্যে চেঞ্জেস হবে সেটা হচ্ছে আপনার তখন মিল্ক প্রোডাকশন হবে ডিউ টু হরমোন। আমাদের শরীরে যে হরমোন রয়েছে তার জন্যই আপনার ব্রেস্টের মধ্যে মিল্ক প্রোডাকশন হবে। তখন আপনার যে আফটার প্রেগনেন্সি বা ডিউরিং প্রেগনেন্সি আপনার যদি সেখান থেকে যদি আপনার সামান্য মিল্ক যদি আসছে, মিল্ক বেরোচ্ছে, তাতে ভয়ের কোনো কারণ নেই। ক্যান্সারের মধ্যে একটা সমস্যা যেটা হতে পারে যে আপনার ব্রেস্ট সাইজের পরিবর্তন আপনার হতে পারে। এবার ডিউরিং প্রেগনেন্সিও কিন্তু আপনার এই জিনিসগুলো হতে পারে, কিছু কিছু চেঞ্জেস আপনার মধ্যে কিন্তু আসতে পারে। ভয়ের কোনো কারণ নেই, কারণ তখন আপনার সম্পূর্ণ বডিটা একটা চেঞ্জের মধ্যে দিয়ে চলছে, স্টার্টিং ফ্রম ইউর হেয়ার আপ টু ইউর নেলস, মানে আপনার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সর্বত্র একটা চেঞ্জেস চলছে আপনার শরীরের মধ্যে। তো সেখানে আপনার ব্রেস্টের মধ্যেও ধরুন চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন যে হয়তো শেপ অ্যান্ড সাইজ আপনার চেঞ্জ হচ্ছে বা কখনো হেভিনেস মনে হচ্ছে আপনার, সেখানে ভয়ের কারণ একদমই নেই। কিন্তু অবশ্যই কিন্তু তখন আপনার একটু প্রয়োজন রয়েছে আপনার ডক্টরের সাথে একটু কনসাল্ট করার, কারণ আপনার যেটা আমরা বললাম যে আপনার যে চেঞ্জেসগুলো হবে তাতে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু হতেই পারে যে এর মধ্যে আপনার কোনো সমস্যা আপনার সৃষ্টি হচ্ছে। তো ভয়ের একদমই কোনো জায়গা নেই, কিন্তু একটু যদি এরকম কোনো অ্যাবনর্মালিটিস মনে হয় যে না আপনার হঠাৎ করে ব্রেস্টে আপনার পেইন ফিল হচ্ছে বা হেভিনেস মনে হচ্ছে, যে ভারী মনে হচ্ছে বা কোথাও কোনো শক্ত চাকার মতো মনে হচ্ছে, তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে কনসাল্ট করবেন, কারণ সেটা আপনার কি হচ্ছে বা কি না হচ্ছে সেটা কিন্তু একজন প্রফেশনাল ডক্টরই কিন্তু সেটা বলতে পারবে যে এক্স্যাক্টলি কোনো প্রবলেম হচ্ছে কি না। আর উইদাউট প্রেগনেন্সি আপনার যদি এরকম কোনো ধরনের কোনো চেঞ্জেস আপনি আপনার মধ্যে যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু সেটাকে নিয়ে চুপ করে বসে থাকবেন না বা লজ্জায় বসে থাকবেন না যে কাকে বলবো, কোথায় গিয়ে বলবো। একটা জিনিস সবসময় আপনারা বোঝার চেষ্টা করুন যে এই প্রবলেমগুলো যদি অনেক দিন ধরে আপনার শরীরের মধ্যে থেকে যায়, যদি বাসা করতে থাকে, আস্তে আস্তে কিন্তু সেটা আপনার ছড়িয়ে যাবে, যেটাকে আমরা মেটাস্টেসিস বলি। আপনার ধরুন কিছু দেখা যায় যে পিরিয়ডসের আগে বা পিরিয়ডসের পরে একটু ব্রেস্টের মধ্যে ব্যথা থাকে বা একটু হেভিনেস থাকে, একটু ভারী ভাব থাকে বা কোনো শক্ত মাংসপিণ্ড চাকার মতো মনে হয়, সেটা কিন্তু পিরিয়ডস যখন শেষ হয়ে যাবে, মেনস্ট্রুয়েশন সাইকেলটা যখন শেষ হবে, তখন কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু নর্মালাইজ হয়ে যাবে। কিন্তু যদি তারপরও এরকম সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটাকে নিয়ে আপনাকে একটু কনসিয়াস হতে হবে, সেটাকে নিয়ে কিন্তু আপনাকে একটু কোনো ডক্টরকে দেখাতে হবে অবশ্যই। আর নিজেই কিন্তু আপনি কিন্তু সেলফ ডিটেকশন করতে পারবেন যে কোনো ধরনের লাম্প বা কোনো ধরনের টিউমার, চাকা কিছু আপনার ব্রেস্টের মধ্যে রয়েছে কিনা। তার জন্য সেলফ এক্সামিনেশন করা খুবই প্রয়োজন রয়েছে। নিজেই এক্সামিন করুন, এক্সামিন করার পর এরকম কিছু ফিল হলে তৎক্ষণাৎ কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। এরকম নয় যে যখন ব্যথা হবে বা যখন তার থেকে পুঁজ বেরোবে, যখন এটা একদম আপনার মানে আরও বাজে জায়গায় চলে যাবে, তখন আপনি ডাক্তারকে গিয়ে দেখাবেন। তার আগেই আপনি ট্রিটমেন্টটা শুরু করুন, নয়তো আমি যেটা বললাম যে আপনার মেটাস্টেসিস মানে তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। কারণ ক্যান্সারের যে সেলগুলো সেগুলো আপনার শরীরে প্রত্যেক দিন দ্বিগুণ আকারে বাড়ে। মানে আজকে আপনার 2 থেকে 4টে হবে, 4টে থেকে কিন্তু 6টা বা 8টা নয়, 4টে থেকে ডাইরেক্ট 16টা সেল তৈরি হয়ে যাবে। তো আপনার প্রত্যেক দিন দ্বিগুণ আকারে আপনার শরীরের মধ্যে কিন্তু এরকম সেলগুলো বাড়তে থাকছে। তো সেটা আস্তে আস্তে আপনার ব্রেস্টের থেকে এক্সিলা বা তারপর আপনার হাতের দিকে ছড়িয়ে যেতে পারে বা আপনার লাংস অবধি ছড়িয়ে যেতে পারে। তো এতটা দূর যাতে না ছড়ায় তার জন্য কিন্তু একদম প্রথম থেকেই একটু আপনাকে কনসিয়াস থাকতে হবে। একদম প্রাইমারি স্টেজে যদি আমরা এগুলোকে একটু আগে থেকে দমন করতে পারি, তাহলে মনে হয় কোনোভাবে ক্যান্সারে আমরা আক্রান্ত হব না, এবং সেই ক্যান্সার যাতে কোনোভাবে আমাদের শরীরে বাসা না বাঁধে, সেটা কিন্তু আপনাদের আগে থেকে অ্যালার্ট হতে হবে, যেটা কিন্তু কনসাসনেসটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ অনেক সময় আমরা এগুলোকে একটু গোপন রাখি বা আমরা ভাবি যে ঠিক আছে কাকে বলবো এই মনের কথা। নিশ্চয়ই এটা কিন্তু একমাত্র ডক্টরকেই বলা যায়। সুতরাং আপনার পরিবার থেকেও আমার মানে ডক্টরের কাছে আপনার গিয়েই সঙ্গে সঙ্গে চেক আপ করাটা ভীষণ
ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা এই নেগলিজেন্সের ফলে কিন্তু ক্যান্সারের মাত্রা দিনকে দিন কিন্তু বেড়ে যাচ্ছে, এবং বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার কিন্তু মহিলাদের সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং এই রোগেই মৃত্যুর হারটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু সেটা আমরা কখনোই বলবো না, তার কারণ আমরা এইভাবে কিন্তু আপনাদের কাছে কনসালটেশনগুলো তুলে ধরি এবং আলোচনার মাধ্যমে কিন্তু আপনাদেরকে সজাগ করে দেওয়া হয়। যদি কোনোভাবে আপনার সেই সিমটমগুলো আপনি বুঝতে পারছেন, ফিল করছেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার মনে হয় একদম সঠিক জায়গায় সঠিক পরামর্শ নিয়ে, ডক্টরদের পরামর্শ নিয়ে নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমি সুমন বলছিলাম। বলুন, কি সমস্যা সুমন বাবু, বলুন। সমস্যা বলতে দিদি, রাতে কি ঘুম হয় না। আচ্ছা, বয়স কত আপনার, এজ কত? বয়স 32। 32 বছরে। আচ্ছা, রাজ্যে কি কোনো কাজ করতে হয় আপনাকে? না 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 না। আচ্ছা, বা কোনো ধরনের কোনো মেন্টাল স্ট্রেস বা প্রেশার কিছু রয়েছে আপনার? ওইরকম তো কিছু না। ওরকম যদি না থাকে, যদি রাত জেগে কাজ না করতে হয়, তাহলে আপনার ঘুম হবে না কেন? ফোন ঘাটার অভ্যাস রয়েছে একটু। এক্স্যাক্টলি, আপনার এই যে স্ক্রিন টাইমিং যেটা রয়েছে না, সেটা আপনাকে একটু কম করতে হবে। আপনি যখন খাওয়া দাওয়া করছেন, অ্যাটলিস্ট তার 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি ঘুমোতে যান। আর ওই 1 থেকে 1.5 ঘন্টার মাঝখানে আপনি কোনো ধরনের কম্পিউটার, ল্যাপটপ বা ফোন, টিভি এগুলো আপনি না দেখে চেষ্টা করুন আপনার বাড়িতে যদি কোনো কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো করুন। কোনো কাজ না থাকলে আপনি অ্যাটলিস্ট গল্পের বই পড়ুন। আপনার ওই স্ক্রিন টাইমটাকে কম করতে হবে। কেন? কারণ আপনি ধরুন, আমাদের প্রত্যেকেরই অভ্যাস এটা যে আমরা বিছানায় গিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে তারপর আমরা ঘুমোতে যাই। এবার এই যে আমরা ফোন ঘাঁটছি, আমাদের দেখা শেষ হয়ে গেল, আমরা ফোনটাকে লক করে পাশে রেখে দিলাম, কিন্তু আমাদের ব্রেন কিন্তু সেই জিনিসটাতেই কাজ করে যাচ্ছে। ব্রেন কিন্তু অ্যাক্টিভ, আর ব্রেন কাজ করছে যে আপনি তখন মোবাইলে কি দেখলেন, কি আপনার নিউজ ফিডে রইলো, বা আপনি কি দেখলেন, তার উপরেই কিন্তু ব্রেনটা কাজ করতে থাকছে। তো ব্রেন কিন্তু আপনার অ্যাক্টিভ রয়েছে। ব্রেন অ্যাক্টিভ থাকলে আপনার ঘুম এমনিতেই আসবে না, লেটে আপনার ঘুম আসবে। তার জন্য আপনার স্ক্রিন টাইমটাকে একটু কমিয়ে দিন। আর আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তখন চেষ্টা করুন একটু মেডিটেশন করার, যেটাকে আমরা ধ্যান করা বলি। একটু ঘরটাকে চুপচাপ করে, অন্ধকার করে একটু মেডিটেশন করুন, তাহলে আপনার ঘুমটাও ভালো হবে। সকালে ঘুম থেকে উঠেও একটু মেডিটেশন করুন। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার একটু বাড়াতে হবে, মানে আপনার যোগা, প্রাণায়াম করা, এক্সারসাইজ করা, এগুলোকে একটু কিন্তু করতে হবে। এই জিনিসগুলো একটু প্রত্যেকদিন আপনার ডে টু ডে লাইফস্টাইলের মধ্যে অ্যাড করুন, দেখবেন আপনার ঘুম এমনিতেই ঠিক হচ্ছে। এর জন্য কোনো ওষুধের দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ। ম্যাডাম, ভীষণ জিজ্ঞাসা ইচ্ছা করছে এই কথাটা, যে এই যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার এই যে আমাদেরকে এই যে লাইফস্টাইল, যেটা আপনি বললেন, অনেকটা আমাদের লাইফস্টাইলও অনেকটা দায়ী, এবং খাদ্য, এই যে সঠিক খাবার, যেটা আমরা একটা ফুড হ্যাবিটসটা অনেকটা আমরা এখন অনেক কিছু খাবারের উপর আমরা নির্ভর করি, যেটা জাঙ্ক ফুড থেকে শুরু করে, এবং অনেক সময় খাওয়াটাকে মানে খাওয়াটাও ঠিক মতন আমরা টাইমলি খাওয়া দাওয়া করি না, কাজের চাপে বিশেষ করে। এখন ছোট থেকে বড় সব মানুষই এখন কাজে ভীষণ ব্যস্ততার মধ্যে থাকে, নিজের শরীরকে সেইভাবে সুস্থ রাখার কথাটা ভাবেই না সে। তাই এগুলোকে, খাদ্যটাও কি আমাদের অনেকটা দায়ী বলতে পারেন ক্যান্সার এই যে রোগে যখন আক্রান্ত আমরা হয়ে যাই অলরেডি? কেন হয় আমরা একটু জানবো সেটা। একদম, দেখুন, এই যে ক্যান্সারের কজ আপনি যদি কারোর থেকে আপনি জিজ্ঞেস করেন, জানতে চান, ম্যাক্সিমাম বলবে আননোন কজ। তো আননোন কজ কখনো হয় না। আপনার কোনো একটা কিছু যদি আপনার হয়, তার পেছনে একটা কিছু না কিছু কারণ অবশ্যই রয়েছে। আপনার যে কোনো ক্যান্সার, মেবি আপনার ব্লাড ক্যান্সার, আপনার স্টমাক ক্যান্সার, আপনার ব্রেস্ট ক্যান্সার, স্কিন ক্যান্সার, যেটাই হোক, প্রথম একটা কারণ হতে পারে আপনার জেনেটিক, যে আপনার জিনের মধ্যে রয়েছে, মানে ডিএনএর মধ্যে আপনার এই সমস্যাটা রয়েছে, তাহলে আপনার সেটা হতে পারে। নয়তো এখন যেটা ম্যাক্সিমাম, যেটা এখন দেখা যাচ্ছে যে আপনার এই ক্যান্সার হওয়ার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট। তার মধ্যে ফুড হ্যাবিটের মধ্যে যদি আপনি এক্সেসিভ অ্যালকোহল কনজাম করেন, বা যদি এক্সেসিভ স্মোকিং করেন, বা যে কোনো ধরনের এডিকশন যদি আপনি অতিরিক্ত পরিমাণ করেন, সেটা কিন্তু আপনার একটা ক্যান্সারের কারণ হতে পারে। দেখবেন যে এই যে সিগারেটের প্যাকেট, টোবাকোর প্যাকেট, তার গায়ের মধ্যেই লেখা থাকে ইট কজেস ক্যান্সার, তারপরেও কিন্তু লোকজন সেটা কনজাম করছে। তো অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়, তো অতিরিক্তটাও কিন্তু আপনার জন্য খারাপ হতে পারে। খাবারের মধ্যে এখন আমরা ম্যাক্সিমাম
যেটা আপনি বললেন যে আমরা এখন সবাই খুব ব্যস্ত, তার জন্য আমরা প্যাকেট ফুডের উপর একটু ডিপেন্ডেন্ট বেশি। প্যাকেটজাত ফুড, রেডি টু ইট, রেডি টু কুক, এরকম খাবারের উপর আমরা ডিপেন্ডেন্ট বেশি। এগুলো দেখবেন ফয়েল প্যাকেটের মধ্যে হয়, গরম জলের মধ্যে দিন, খাবারটা তৈরি হয়ে গেলো, আপনি খেয়ে নিলেন। এই যে ফয়েল প্যাকেটটা, এর মধ্যে যে কেমিক্যালগুলো রয়েছে সেটা আপনি যখন গরম জলের মধ্যে দেবেন, সেই কেমিক্যালগুলো রিয়াকশন করবে খাবারের সাথে, সেই জিনিসগুলো কিন্তু আপনার জন্য খারাপ। এই প্যাকেটজাত খাবারগুলো কিন্তু সবচেয়ে বড় কারণ ক্যান্সার হওয়ার জন্য। প্লাস্টিকের, এখন সকলেই জানছে প্লাস্টিকের বাটিতে খাবে না, প্লাস্টিকের গ্লাসে খাবে না, প্লাস্টিকের কাপের মধ্যে খাবে না। কেন এগুলো এখন ট্রেন্ড হয়ে গেছে। মাটির ভাঁড়ে চা খাওয়া হবে, মাটির সব পাত্র হবে, এগুলো এখন ট্রেন্ড বা ফ্যাশন। কিন্তু কেন এগুলো হচ্ছে? কারণ এই প্লাস্টিক থেকেই কিন্তু আপনার অনেক ধরনের বডির মধ্যে আপনার রিয়াকশন চলে আসছে, আর ক্যান্সারও কিন্তু তার মধ্যে একটা কারণ অবশ্যই। তো খাবার আপনাকে কিন্তু একটু ভালোভাবে আপনাকে খাবারটা আপনার চুজ করতে হবে। নিউট্রিশনাল ফুড আপনাকে প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে। কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোকেই কিন্তু আপনার ভালো করে মেজার করতে হবে। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি খড়গপুর থেকে বলছি। কি সমস্যাটা বলুন? হ্যাঁ সমস্যা হচ্ছে আমার মাথার চুল উঠে যাচ্ছে। আচ্ছা, আপনার যে মাথার চুল উঠে যাচ্ছে সেটা আপনার কি এই রিসেন্ট সমস্যাটা নাকি অনেক দিন ধরেই আছে? না না, এই রিসেন্ট। তো আপনি আপনার বাড়িতে এরকম সমস্যা কারোর রয়েছে, চুল পড়ে যাওয়ার সমস্যা? না 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 না। একটু বয়সটা বলুন আপনার। 35 বছর। আচ্ছা বেশ, দেখুন আপনার চুল পড়ার কারণটার মধ্যে তো অবশ্যই কোনো রিজন রয়েছে কেন আপনার চুলগুলো পড়ে যাচ্ছে। যদি আপনার হেয়ার ফলিকল সহ যদি আপনার চুলটা পড়ে যায়, তাহলে কিন্তু সেখানে আপনার চুল নতুন করে গেন হওয়ার কিন্তু সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে। যদি ফলিকল থাকে, শুধুমাত্র চুলটা ভেঙে পড়ে যাচ্ছে, তাহলে আপনার সেখানে হেয়ার গ্রোথ হওয়ার চান্সেস 100% রয়েছে। এইবার আপনার জানতে হবে যে আপনার কেন হেয়ার ফল হচ্ছে। তার জন্য সিম্পল কিছু নয়, আপনি শুধু কয়টা রক্ত পরীক্ষা করান, একটা আপনার লিভার ফাংশন টেস্ট করুন, একটা আপনার থাইরয়েড টেস্ট করুন, আরেকটা আপনার অ্যালার্জি টেস্ট করুন, একটা আইজি, একটা টিএসএইচ, একটা এলএফটি। এই তিনটে পরীক্ষা আপনি আপাতত করান, তাহলে দেখা যাবে যে এইগুলোর মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা, তার জন্য আপনার হেয়ার ফল হচ্ছে কিনা। যদি রিপোর্টস আপনার ভালো থাকে, তাহলে আপনার হতে পারে যে আমাদের এখন যে পরিমাণ পলিউশন রয়েছে, বা আপনি যে তেল বা শ্যাম্পু যেটা আপনি ব্যবহার করছেন, তার জন্যও কিন্তু আপনার হেয়ার ফল হতে পারে। একটু আপনাকে আগে রিপোর্টসটা করতে হবে। আপনি খড়গপুর থেকে ফোন করছেন, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে। আপনি যদি মনে করেন যে না, এটা নিয়ে আমার একটু ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে বা কনসালটেশনের প্রয়োজন রয়েছে, আপনি আমাদের চেম্বারে এসেও দেখা করতে পারেন। আপাতত আপনি বাইরে যখন বেরোবেন, একটু চেষ্টা করুন মাথাটা একটু কাভার করে বের হওয়ার। কোনো কটনের কাপড় দিয়ে মাথাটা, স্ক্যাল্প, চুল একটু আপনি কাভার করে আপনি বের হবেন। আর আপনি কোনো ধরনের সালফার যুক্ত বা অ্যামোনিয়া যুক্ত কোনো ধরনের কোনো শ্যাম্পু ব্যবহার করবেন না, হেয়ার কালার ব্যবহার করবেন না। একদম, এগুলোকে যদি আমরা একটু মেনে চলি, নিশ্চয়ই এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। যেটাই সমস্যা হোক, আপনার শরীরে কি হচ্ছে বা কি হচ্ছে সেটা একমাত্র আপনিই বুঝবেন। সেটাকে যদি আপনি একটু নিজে থেকে আগে থেকে অ্যালার্ট হন, সচেতন হন, তাহলে রোগ মনে হয় আমাদের শরীরকে কোনোভাবে অ্যাটাক করতে পারবে না। রোগটাও কিন্তু একটা, কি বলবো, সেটাও কিন্তু একটা শত্রুর মতন আপনার শরীরের মধ্যে যাতে বাসা না বাঁধে, সেই জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সেই সমস্যাটাকে আপনার ডক্টরের সঙ্গে পরামর্শের মাধ্যমে। সত্যি তাই, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়ে বিভিন্ন চিকিৎসা হয়। এই যে আমরা যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করছি, এই রকম চিকিৎসা কিন্তু তারা করে ভীষণভাবে তারা সাকসেসফুল হয়েছেন। প্রচুর মানুষ তাদের কাছে আসেন, এবং বিভিন্ন রোগ তো আছেই। তখন এইগুলো হলো খুব মেজর রোগ এবং ক্রিটিক্যাল রোগ। এই রোগগুলো থেকে যখন কেউ মুক্তি পায়, এই রোগ থেকে যখন সে ভালো হয়, সত্যি তাকে স্যালুট জানাতে হয়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই তাদের এই কাজ চালিয়ে যাচ্ছে। আমি অবশ্যই চেম্বারগুলো আরেকবার বলে দিচ্ছি, আপনারা সেটাকে ফলো করুন, লিখে রাখুন, নোট করে রাখুন, এবং দুটি ফোন নাম্বার রয়েছে। ফোনের মাধ্যমে একটু কথা বলে নিন যে কিভাবে কোথায় ডক্টরদের পাবেন আপনারা। প্রত্যেকটি ডক্টর কিন্তু এক্সপিরিয়েন্স ডক্টর, তারা কিন্তু দীর্ঘ বছর ধরে এই কাজ করছেন, এবং ভীষণভাবে তারা কিন্তু মানুষকে একটা সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছেন। শুধুমাত্র তারা কলকাতার মধ্যে সীমা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ বিভিন্ন জেলা থেকে শুরু করে পৃথিবীর বুকে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে পৌঁছে দিচ্ছেন, এবং তাদের এই সুস্থতার জায়গাটাকে তারা তৈরি করে দিচ্ছেন। তখন আপনারা বলতেই পারেন আয়ুর্বেদ চিকিৎসা আপনি
কতটা বেনিফিটেড হচ্ছে, নিশ্চয়ই হবেন। তার কারণ এই চিকিৎসার মাধ্যমে আপনার কোনো অপারেশন থাকছে না, কাটা ছেঁড়া থাকছে না, যেটার ক্ষেত্রে আমরা অনেক সময় ভয় পাই। ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় অনেক অপারেশন হয়, সেটা ম্যাডাম বলছেন বা বলবেন, কিন্তু সেগুলো একেবারেই কিন্তু আপনি বিনা অপারেশনে কিন্তু আপনি সুস্থ জীবন লিড করতে পারছেন। এবং আপনি যেই ওষুধটি খাচ্ছেন সেটা নো কেমিক্যালস, কোনো রাসায়নিক পদার্থ সেখানে কিন্তু একদম ইনপুট হচ্ছে না, সেখানে একেবারে ভেষজ গুণ, যেটা হলো প্রাকৃতিক, একবার প্রকৃতির উপহার, সেটা প্রকৃতির দ্বারাই তারা কিন্তু এই সুন্দরভাবে ওষুধগুলোকে তারা নিজেরাই তৈরি করছে, তৈরি করে মানুষকে কিন্তু সেই জায়গাটাকে তৈরি করে দিচ্ছে। আর এছাড়া আপনারা জানেন নো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানে আয়ুর্বেদ চিকিৎসা হলে এটাই কিন্তু বিশাল বেনিফিটেড। আপনারা এই চিকিৎসার মাধ্যমে নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আমি অবশ্যই চেম্বারগুলো বলে দিচ্ছি। ডিব্রুগড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, যিনি কিন্তু আমাদের আজকের গেস্ট ডক্টর, এবং গঙ্গারামপুরেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, এবং হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং রায়গঞ্জেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে কিন্তু 7 তারিখ 7/2/25 পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখে পেয়ে যাচ্ছেন ক্যানিংয়ে ডক্টর আর দে থাকছেন সেখানে। এবং আপনারা কিন্তু বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন সেদিনকে, এবং খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, যিনি আমাদের আছে গেস্ট ডক্টর 8 তারিখে পাচ্ছেন, কিন্তু 8/2/25 পেয়ে যাচ্ছেন খড়গপুরে, সেখানে কিন্তু ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, এবং 9 তারিখে পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, সেটা কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন সেখানে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, 9/2 অর্থাৎ 9 তারিখে পেয়ে যাচ্ছেন শ্যামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা খড়গপুরে কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দিল্লিতে পেয়ে যাচ্ছেন 22 তারিখে পেয়ে যাচ্ছেন দিল্লিতে, শিলচরে পাচ্ছেন 16 তারিখ, এবং 22 তারিখে পেয়ে যাচ্ছেন দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং 23 তারিখে পেয়ে যাচ্ছেন গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, 23 তারিখে সেদিনই কিন্তু আবার 23 তারিখে জামশেদপুরেও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া 1/3/25 সেটা কিন্তু পুরুলিয়াতে পাচ্ছেন, ওপেনিং হচ্ছে সেটা, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং ঝাড়গ্রামেও কিন্তু আপনারা ওপেনিং হচ্ছে, সেটাও কিন্তু 2 তারিখ হচ্ছে, অর্থাৎ মার্চ মাসের 2-3-25 পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়া আপনারা জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন, এক্সপিরিয়েন্স ডক্টরদের পাচ্ছেন, এবং আপনারা জানেন হাতিবাগান পাচ্ছেন চেম্বার, এবং আরেকটি জায়গা হলো দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরও বন্ধুরা পাচ্ছেন অবশ্যই চেম্বার, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু সেখানে কিন্তু উপস্থিত থাকেন ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টর থাকেন সেখানে। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে 2টি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537, এই 2টি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলস জানতে পারছেন, কোথায় কখন ডাক্তারবাবুদের পাচ্ছেন এবং কোন ডাক্তারবাবুরা বসছেন, সব বিশদভাবে জানার জন্য এই 2টি নাম্বার ভীষণভাবে আপনাকে হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেটাও কিন্তু আপনারা প্লিজ ক্যারি করবেন, নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি রাজশ্রী বলছি ভবানীপুর থেকে। রাজশ্রী বলুন, কি সমস্যাটা বলুন। সমস্যা আমার কিছুদিন ধরে ব্যাক পেন হচ্ছে, মানে সোজা হয়ে শুতে পাচ্ছি না, একদম সোজা হয়ে শুলে প্রচন্ড মানে পাশ ফিরতে অসুবিধে হচ্ছে, এটাই সমস্যা মেনলি। আর মাঝে মাঝে ভীষণ ঘাড়ে ব্যথা হয়। আচ্ছা, আপনি কি কাজ করেন? আপনি মানে বসে থাকার কাজ কি আপনার বেশি আছে? হ্যাঁ, একটু বসে থাকার কাজ তো অবশ্যই বেশি, বেশিরভাগটাই ফোনে। আচ্ছা
আচ্ছা দেখুন, আপনার যদি এরকম কোনো কাজ হয় যে আপনাকে অনেকক্ষণ বসে চেয়ার টেবিলে বসে কাজ করতে হচ্ছে বা ঘাড় নিচু করে আপনাকে কোনো লেখালেখির মতো কাজ করতে হচ্ছে, প্রথমত আপনাকে আগে আপনার পশ্চার কারেকশন করতে হবে। আপনি ধরুন অ্যাট এ স্ট্রেচ 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি বসে কাজ করছেন বা ঘাড় নিচু করে কাজ করছেন, তারপর কিন্তু আপনাকে একটু স্ট্রেচিং করতে হবে। আপনার যে পশ্চার যেটা সেটাকে চেঞ্জ করতে হবে। আপনি বসে আছেন, একটুখানি উঠে একটু আপনি হাঁটাহাঁটি করুন, বা যদি শোয়ার জায়গা থেকে একটু শুয়ে রেস্ট করে নিন, বেশিক্ষণ নয়, 5 মিনিট 10 মিনিট, তারপর আপনি আবার আপনার কাজে বসুন। এরকমভাবে আপনাকে কিন্তু চেঞ্জ করতে হবে, নয়তো আপনি একই রকম পশ্চারে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার এই কোমরে, পিঠে বা ঘাড়ে কিন্তু সমস্যা আপনার আরও বেশি কিন্তু আপনার বাড়তে থাকবে। তো এই জিনিসগুলোকে আগে একটু চেঞ্জ করুন। একটু চেষ্টা করুন গরম সেক দেওয়ার, কিছু না, শুকনো একটা আপনি কোনো কটনের কাপড়, সেটাকে গরম করে একটু ওই জায়গাটা একটু গরম সেক দিন, একটু চেপে চেপে গরম সেক দিন ওই জায়গাটার মধ্যে। আর তারপরও যদি আপনি দেখছেন যে না আপনার ব্যথাটা আপনার পারসিস্ট করছে, আপনার 7 দিন 10 দিন ধরে কন্টিনিউ পেইন রয়েছে বা খুব বেশি ব্যথা হচ্ছে, তাহলে আপনি একটা ওই জায়গার এক্সরে করিয়ে নেবেন। যদি পিঠে আপনার ব্যথা হচ্ছে তাহলে আপনার ডরসাল স্পাইনের এক্সরে করতে হবে, কোমরে ব্যথা হলে আপনার লাম্বার স্পাইনের এক্সরে করতে হবে, ঘাড়ে যদি ব্যথা হয় তাহলে আপনার সার্ভাইকাল স্পাইনের এক্সরে করতে হবে। একটু এক্সরেটা আপনি করে নিতে পারেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার হাড়ের কোনো সমস্যা রয়েছে কিনা। আর যদি হাড়ের কোনো সমস্যা না হয়, যদি শুধু আপনার সামান্য আপনার মাসেলের থেকে এই ক্র্যাম্পিংটা আসে, সেটা কিন্তু আপনার একটু পশ্চার চেঞ্জ করা বা স্ট্রেচিং করা বা একটু গরম সেক দিলেই কিন্তু সেটা আপনার ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ম্যাডাম। যেই বিষয়টি নিয়ে আমাদের আজকে আলোচনা চলছে, ব্রেস্ট ক্যান্সার। অনেক সময় শোনা যায় যে ব্রেস্ট ক্যান্সারে সে আক্রান্ত হয়ে গেছে অলরেডি। আমরা অন্যান্য চিকিৎসায় দেখা যায় যে একটা ব্রেস্ট হয়তো বাদই চলে গেল। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, আপনার এই রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি বা সার্জারি, এগুলো তো আপনার কাছে একদম আমি বলবো লাস্ট অপশন। কারণ রিসেন্টলি এখন সবাই আমরা নিউজ দেখি, প্রত্যেকদিনই নিউজ দেখি। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি একজন খুব বড় সেলিব্রিটি, ওনার মায়ের ক্যান্সার ছিল, তো শুধুমাত্র কিন্তু ডায়েটের মাধ্যমে কিন্তু উনি সেটা থেকে কিন্তু রিকভারি করতে পেরেছে, আর একদম ফুললি রিকভার্ড উনি এখন আছেন। তো তাহলে ভাবুন যে আপনার ডায়েটটা কত একটা ইম্পর্টেন্ট রোল রাখছে আপনার এত বড় একটা ডিজিজের জন্য। ক্যান্সার শুনলেই সবাই ভয় পেয়ে যায়, সেখানে শুধুমাত্র আপনার ডায়েটকে কারেকশন করেও কিন্তু এই সমস্যার আপনার সমাধান হতে পারে। আপনার রেডিয়েশন, কেমো বা সার্জারি এগুলো একদম পরের কথা। কারণ অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে 1-2 রেডিয়েশন থেরাপি বা 1-2 কেমোথেরাপির পরে কিন্তু একদম খুব অসুস্থতা আরও বেশি বেড়ে যায়, তখন নার্ভগুলো ঠিকভাবে পাওয়া যায় না, সেখানে কেমোথেরাপি দিতে প্রবলেম হয়। তো এগুলো একদম লাস্ট অপশন। যদি আপনার একদম ইনিশিয়ালি যদি আপনার ডিটেক্ট হচ্ছে, তো আমি বলবো সেটা আপনার শুধুমাত্র মেডিকেশন আর আপনার ডায়েট এর মাধ্যমেই কিন্তু ঠিক হতে পারে। আর যদি একটু আপনার লেটে যদি সেটা ডিটেকশন হচ্ছে বা আপনি হয়তো অন্য কোথাও কোনো চিকিৎসা আপনি করেছেন, একদম কেটে বাদ দিয়ে দেওয়ার আগে আমি বলবো যে একবার যদি আপনারা এনবিপির যে কোনো চেম্বারে এসে যে কোনো ডক্টরের সাথে এসে একবার কনসাল্ট করেন, তাহলে আপনাদের জন্য কিন্তু সেটা ভালো হবে। অ্যাটলিস্ট একটা কোনো গোটা অর্গান আপনার বাদ পড়ে যাবে না। একদম। আমরা অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন, কি সমস্যাটা বলুন। ম্যাডাম, সমস্যা বলতে না, কাল রাত্রে আমার হঠাৎ করে আর কি তলপেটে না মানে একটা টান ধরেছিল, প্রচন্ড ব্যথা লাগছিল। বয়স কত? 23 বছর। আচ্ছা শুনুন, আচ্ছা শুধুমাত্র এই সমস্যাটা শুধু কালকেই দেখা দিল, এর আগে এরকম কোনো সমস্যা ছিল না? ওরকম হয়নি। আচ্ছা দেখুন, আমাদের সম্পূর্ণ শরীরের মধ্যেই তো মাসেল রয়েছে, তো আমাদের পেটের মধ্যেও মাসেল রয়েছে, আমাদের প্যারিটোনিয়াম ক্যাভিটির মধ্যেও আমাদের মাসেল রয়েছে। সেই মাসেলের মধ্যে একটা স্প্রেন বা ক্র্যাম্প হতে পারে, সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই বা চিন্তারও কোনো কারণ নেই। কিন্তু যদি এটা আপনার বারে বারে হয় বা যেখানে আপনার মাসেলে যে জায়গাটা আপনার টান পড়েছে সেখানে যদি আপনার মনে হয় যে না ওই জায়গাটা আপনার একটু ফুলে থাকছে বা ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু সেটা আপনার কোনো ধরনের হার্নিয়েশন বা হার্নিয়া কিন্তু তার মধ্যে উৎপন্ন হতে পারে। তো যদি একদিনের ইনসিডেন্ট হয়, এটা এতটাও ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আপনি কনসিয়াস হয়ে আপনি আঙুলটাও মাঝের মধ্যে ওরকম হয়, মানে পায়ের আঙুলটা টান ধরে যায়। আচ্ছা, সেটাকে সোজা করতে হয় ধরুন, মানে সে কারণে আমি বুঝতে পারছি না এটা কি রাতে যখন আপনি ঘুমোচ্ছেন তখন হয় না যে কোনো সময় হয়? পায়ের আঙুলটা দিনের বেলাতে প্রায়ই হয়।
আচ্ছা, তাহলে দেখুন আপনার পায়ের আঙুলের সমস্যা যদি এরকম প্রায়ই হয় তাহলে কিন্তু আপনার একটু নার্ভের সমস্যা আপনার মধ্যে হয়তো রয়েছে, শুরু হয়েছে নার্ভের সমস্যা আপনার একটু। তো আপনাকে আমি বলবো যে আপনি রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো হয় সেগুলো আপনি একটু করবেন। আর যদি আপনি মনে করেন যে না এটা আপনাকে অনেক প্রবলেম দিচ্ছে বা আপনি এর জন্য ট্রিটমেন্ট করতে চান, তাহলে হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, আপনি যে কোনো মানে ধরুন আমার খাওয়ার যে রুটিনটা আমি যদি চেঞ্জ করতে চাই এটার জন্য। দেখুন নার্ভের জন্য অ্যাজ সাচ আপনার কোনো ধরনের কোনো খাবার সেরকমভাবে মানে কিছুই প্রবলেম করবে না। আপনি সব খাওয়া দাওয়ার মধ্যে আপনি সবই খাওয়া দাওয়া করতে পারেন। আপনার প্রোটিন জাতীয় খাবারটা একটু আপনাকে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে, কারণ আমাদের নার্ভের মধ্যে যে নিউট্রিশন যেটা আসে সেটা প্রোটিন থেকে আসে। এবার প্রোটিন বলতে অ্যানিম্যাল প্রোটিনই আপনাকে ইনটেক করতে হবে এমন কোনো ব্যাপার নেই। মাছ, মাংস, ডিম এগুলো ছাড়াও আপনি পনির, সয়াবিন, দুধ, ডাল তার মধ্যে আপনি প্রোটিন পার্ট পেয়ে যাবেন। তো একটু প্রোটিনের মাত্রাটা আপনার প্রত্যেকদিন যাতে খাদ্য তালিকার মধ্যে থাকে, শুধু এইটুকুই আপনি আপাতত করুন। ধন্যবাদ। আরও যদি কনসাল্ট করতে হয় অবশ্য ডক্টরের চেম্বারে আসতে হবে। এগুলো আরও বিশদভাবে এগুলো টেস্ট রিপোর্টের ব্যাপারগুলো থাকে, অনেকগুলো ব্যাপার থাকে, ফিজিক্যালি আসতে হবে। ঠিক আছে, আপনি মোটামুটি তো একটা শুনলেন, একটা প্রাইমারি গাইডলাইন্স পেলেন, ম্যাডাম বলে দিলেন। আমরা একটু আলোচনা আবার ফিরবো, যেটা হলো ম্যাডাম দেখা যায় যে ব্রেস্ট টিউমার কি এটা ক্যান্সারে পরিণত হতে পারে? প্রত্যেকটা টিউমারই ক্যান্সারাস নয়, আবার কিছু কিছু টিউমার অবশ্যই ক্যান্সারাস। এবার আপনার যদি ব্রেস্টের মধ্যে কোনো ধরনের কোনো লাম্প বা টিউমার থাকে সেটাকে আগে দেখতে হবে যে সেটা ক্যান্সারাস কিনা। কিন্তু তার জন্য যে আপনাকে সবসময় অটোপসি করতে হবে, বায়োপসি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনার এফএনএসির মাধ্যমেও সেটা জানা যেতে পারে, বা সামান্য একটা ব্লাড টেস্টের মাধ্যমেও কিন্তু আপনার জানা যেতে পারে যে আপনার ব্রেস্টের মধ্যে যে টিউমার বা লাম্প যেটা রয়েছে সেটা ক্যান্সারাস কিনা। তো সব টিউমারই ক্যান্সারাস নয়, ভয়ের কোনো কারণ নেই যে টিউমার হয়েছেই মানে আমার ক্যান্সারাস হয়ে গেল, আমি মরে যাব, বাদ চলে যাবে, এরকম কোনো ব্যাপারই নয়। সেটাকে আগে ডিটেক্ট করতে হবে যে এটা ক্যান্সারাস কিনা নাকি এটা নন ক্যান্সারাস। নন ক্যান্সারাস হলে তো আপনার কোনো ব্যাপারই নেই, সেটা আপনার মেডিকেশনের মাধ্যমেই ঠিক হয়ে যাবে। ক্যান্সারাস হলেও বলবো চিন্তার কোনো কারণ নেই, শুধু সঠিক জায়গায় চিকিৎসাটা আপনাকে করতে হবে। সেটাই কিন্তু পারে একমাত্র এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। অবশ্যই প্রত্যেকটি ডক্টর কিন্তু এক্সপিরিয়েন্স ডক্টর এবং ভীষণভাবে তাদের মেধা, শিক্ষা, তাদের কোয়ালিটি কিন্তু কথা বলে, সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা আপনারা জানেন, যারা এসছেন ক্লিপিংসগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের সেইভাবে আমরা পৌঁছে দিচ্ছি এবং আপনারা সেটা দেখছেন, ফলো করছেন, খুব ভালো লাগছে। কিন্তু সুস্থতার জায়গাটাকে তৈরি করতে হবে। প্রত্যেকটি ডক্টর কিন্তু সেইভাবে আপনাদের একটা সুস্থতার জায়গা তৈরি করে দিতে পারেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন। রত্নেশ্বরপুর থেকে বলছিলেন, ডায়মন্ড হারবার। ডায়মন্ড, বলুন সমস্যাটা বলুন। বলছি আমার সমস্যা, আমার বৌদি পায়ে মানে হাঁটুতে ব্যথা, মানে হাঁটুতে বসতে গেলে, ওই যে এখন কাজ করছে তো মাঠে, হাঁটুতে বসতে গেলে খুবই মানে অসুবিধা হচ্ছে, একটা আওয়াজ হয় হাঁটুতে কটকট করে। বয়স কত বৌদির? বয়স কত? বয়স হচ্ছে 40, প্রায় 40। আচ্ছা শুনুন ম্যাডাম, হাঁটুর কোনো এক্সরে করা হয়েছে? হাঁটুর কোনো ছবি করিয়েছেন? না, এক্সরে করা হয়নি ম্যাডাম। এই মানে কাজ বাজ করছে না, 4 মাস হলো এই প্রবলেমটা একটু বেশি মনে হচ্ছে। 4 মাস ধরে এই সমস্যা হচ্ছে? হ্যাঁ, 3-4 মাস এটা মনে হচ্ছে, মানে অতিরিক্ত মানে বেশি ব্যথা না, ওই উঠতে গেলে একটু আওয়াজ হয় খটখট করে একটু। এটা তো বিষয়টা কি জানি না, তো সেটা জানার জন্য আপনাদের কাছে ফোন করেছি। আচ্ছা বেশ, ভালো লাগছে, আমি দেখছি। দেখুন ওনার যেটা আপনি সমস্যা যেটা বললেন না যে হাঁটুতে একটা খটখট করে একটা শব্দ হয়, একটু ওঠা বসার সময় সমস্যাটা হচ্ছে, তো ওনার দেখুন অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা হতে পারে, যেটাকে আমরা আয়ুর্বেদে সন্ধিবাত বলে থাকি। মানে আমাদের এই যে হাঁটুটা যেটা আছে না, সেটা দুটো হাড় দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তো এই দুটো হাড়ের মাঝখানে একটা ফ্লুইড, একটা জেলির মতো পদার্থ থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে। এই ফ্লুইডটা যদি শুকিয়ে যায় তাহলে হাড়গুলো কি একটা আরেকটার সাথে এসে জুড়ে যাবে। জুড়ে গেলে যখন আপনি চলাফেরা করবেন বা পা ভাঁজ করে বসবেন, তখন হাড় দুটো একসাথে ঘষা খেতে থাকবে, ঘষা খেয়ে খেয়ে এটা ক্ষয় পেয়ে যাবে, আর ওই খটখট করে শব্দটা হবে। তো খুব সম্ভবত ওনার অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম হচ্ছে। তো 3-4 মাস ধরে সমস্যাটা বাড়াবাড়ি হয়েছে, বা 3-4 মাস ধরে সমস্যাটা রয়েছে। এবার আপনি একটু ওনার দুটো হাঁটুর এক্সরে করতে বলুন। দুটো হাঁটুর এক্সরে করলে ছবিটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে যে ওনার হাঁটুটা কতটা ক্ষয় পেলো বা কি সমস্যা হয়েছে ওনার হাঁটুতে, ঠিক আছে? আপনাদের ওই ইয়েতে যেতে চাচ্ছি, কিভাবে যাবো একটু যদি বলেন। তো আপনাদের
মানে আয়ুর্বেদিকের হাত ধরবো আমরা। আচ্ছা, অবশ্যই অবশ্যই, একদমই। আপনি একটুখানি দেখুন, হেল্পলাইন নাম্বার রয়েছে টিভিতে, একটু হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন, ফোন করে যোগাযোগ করুন। আপনার কোথায় বাড়ি সেটা বললে আপনাকে বলে দেবে যে কোন চেম্বারটা আপনার কাছাকাছি হতে পারে, কখন আর কবে এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন, সম্পূর্ণ আপনাকে বলে দেওয়া হবে। যদি সম্ভব হয় আসার আগে এক্সরে রিপোর্টটা করে নিয়ে আসবেন, যদি না করান কোনো ব্যাপার নেই, এলে আমরা তখন লিখে দেবো আপনাকে। একটু আপনি ফোন করে যোগাযোগ করুন, আপনাকে অবশ্যই সাহায্য করবে। ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি ম্যাডাম। আমরা একটু এই যে বিশেষত্ব যে আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার পঞ্চকর্ম থেরাপি আমরা একটু জানবো। বিশেষত্ব বলতে এখন শুধু পঞ্চকর্মা থেরাপি নয়, এনবিপির এখন আমরা চেষ্টা করছি এক ছাদের নিচে অ্যাস্থেটিক ক্লিনিক করার জন্য, বা আমাদের যোগা প্রাণায়াম সবকিছুই একসাথে করার আমরা চেষ্টা করছি, যাতে সবকটা ট্রিটমেন্ট বা সবকটা ব্যবস্থা যাতে আপনারা এক জায়গাতেই পেতে পারেন। একদম অবশ্যই, তার জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনাদের যোগাযোগ করতে হবে, আসতে হবে এবং ডক্টরদের পরামর্শ নিতে হবে। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন নিশ্চয়ই ফিরে পাবেন। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।